শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশাপাশি রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে দেশ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত ইসলামের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যখন গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে বিভোর, তখন শত্রুরা হত্যাযজ্ঞে মেতে উঠেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, স্বপ্ন দেখছে, মানুষ একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। 5ই আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে 5ই আগস্টের বিরুদ্ধে, জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনো আছেন। তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। ভোরের সূর্যোদয়ের পর থেকেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও পদচারণা বাড়তে থাকে সব বয়সী মানুষের। বেলা বাড়ার সাথে সাথে সেই পদচারণায় মানুষের ঢল নামে। আমাদের নতুন প্রজন্ম যতদিন বাংলাদেশ থাকবে, এর ধারাবাহিকতা চলমান থাকবে। কারণ আমরা মনে করি এই মুক্তিযুদ্ধ প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অহংকার বয়ে নিয়ে আসে, জাতির কাছে অহংকার বয়ে নিয়ে আসে। বুদ্ধিজীবী দিবসে বাচ্চাদেরকে মেধা বিকাশ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা ওদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র ওদেরকে আমাদের ইতিহাসটা বোঝানোর জন্য, জানানোর জন্য। ওদের মধ্যে জন্য স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের দেশের স্বাধীনতা, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, এই পুরো বিষয়টা যেন ওরা ওদের মধ্যে অনুধাবন করতে পারে, ওরা ধারণ করতে পারে। বিভিন্ন সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। মা বাবার সঙ্গে ফুল দিতে এসেছেন কোমলমতি শিশুরাও। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিক্ষক, সবার কণ্ঠেই ছিল ইতিহাসের বীরত্বগাথা। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 1971 সালের আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রাণের বিনিময়ে নিশ্চিত করেছিল বাঙালির বিজয়। যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। রায়েরবাজার বধ্যভূমি থেকে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সেখানে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা আহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ভোরের আলো ফুটতেই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে বাজতে থাকে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকেই গঠিত হবে আগামীর বাংলাদেশ।
মিরপুরের পাশাপাশি রায়ের বাজার বধ্যভূমিতেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজ থেকে ৫৪ বছর আগে এই দেশ হারিয়েছিল তার মেধাবী সূর্য সন্তানদের। স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও সেই ক্ষতি এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পেলেই শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে বলে মনে করেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের আপামর জনতা। সকালে রংপুর টাউন হল বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেছেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেছে স্থানীয়রা। এই সময় নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। এছাড়া মেহেরপুর ও মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ মহড়া চলছে। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানায়, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে ফ্লাইপাস্ট ও প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এই ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পে অংশ নিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। বিজয় দিবসের এই দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ফ্লাইপাস্ট ও প্যারাজাম্প উপভোগ করার জন্য উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি উপভোগ্য ও নির্ঝঞ্ঝাট করতে রোববার সকালে তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে মহড়া অনুষ্ঠিত হয়। পাশে দুটি বিমানে আছেন স্কোয়াড লিডার আশফাক এবং উইং কমান্ডার তাইসির। সম্মুখে থাকা L410 পরিবহন বিমানে রয়েছে উইং কমান্ডার সালেম ও স্কোয়াড লিডার ওয়াসে, স্কোয়াড লিডার মেহদি এবং স্কোয়াড লিডার মুবিন ও স্কোয়াড লিডার কবির। দর্শক, এ বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়ের সাথে। শিউলি, দৃষ্টিনন্দন এই আয়োজনের মহড়ার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি বলেছেন, আমি কিন্তু এখন অবস্থান করছি পুরাতন এয়ারপোর্টের এখানে। তো হচ্ছে প্রতিবারের মতোই বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে কিন্তু আসলে এই তিন বাহিনীর যৌথ তিন বাহিনীর আপনার উপলক্ষে তাদের এই মহড়াটা হয়ে থাকে। তো আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আগামী 16 ডিসেম্বর কিন্তু সকাল 11টা থেকে ঢাকার এই তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথক পৃথক ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে এবং সকাল 11টা 40 থেকে টিম বাংলাদেশের 54 জন প্যারাশুট পার স্বাধীনতার 54 বছর উদযাপনের পতাকা হাতে নিয়ে এই শোটি করবেন। তো আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার 16 ডিসেম্বর উপলক্ষে তারা কিন্তু ভালোই তিন বাহিনীর যৌথ বাহিনীতে তারা এই প্যারেড শো করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আকাশ থেকে কিন্তু অবতরণ করছেন এক একজন করে প্যারাশুটের মাধ্যমে এবং এখানে কিন্তু মহড়া শুরু হয়ে গিয়েছে বিজয় দিবস উপলক্ষে। এবং এই মহড়াটিতে এখানে বলে রাখা ভালো যে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার 54 বছর উদযাপনের বৃহৎ এবারই কিন্তু বৃহৎ পতাকার প্যারাশুটের অনুশীলন কিন্তু আজকে হচ্ছে, যেটি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। তো এবং একের পর এক কিছু
কিছুক্ষণ আগে কিন্তু একের পর এক বিমান বহরা হলো এবং বিমান বহরায় হচ্ছে তারা একের পর এক যুদ্ধ বিমান এবং অনেক ধরনের বিমান তারা এখানে শোডাউন করেছে। তো এ ছিল এখানকার হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। 16 ডিসেম্বর উপলক্ষে প্যারেড গ্রাউন্ড থেকে ফ্লাই পাস্ট ও প্যারা জাম্পের প্রস্তুতির তথ্য জানাচ্ছিলেন শিউলি রায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর নৃশংস হামলার ঘটনায় দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে লক্ষ্যে সিলেট, বেনাপোল, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা, দিনাজপুরের হিলিসহ সব সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি এবং সীমান্ত এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ওসমান হাদিকে হত্যা চেষ্টা অভিযুক্ত কেউ যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে নজর রাখছেন তারা। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে নৌ ও রেলপথের ব্যবহার এখনও সীমিত। নৌপথে পণ্য পরিবহন হয় মাত্র 1% আর রেলপথে 2%। বাকি প্রায় পুরো পণ্যই কন্টেইনার যোগে সড়ক পথে পরিবহন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নৌ ও রেলপথের সক্ষমতা কাজে লাগানো না গেলে আধুনিক ও সম্প্রসারিত চট্টগ্রাম বন্দরের সম্ভাবনা পূর্ণরূপে অর্জিত হবে না। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে বড় ও ব্যস্ত সমুদ্র বন্দর। এই বন্দর দিয়েই দেশের আমদানি রপ্তানির প্রায় 95% পণ্য পরিবহন করা হয়। বৈদেশিক বাণিজ্য বাড়তে থাকায় বন্দর নগরীতে বিভিন্ন সময় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন টার্মিনাল ও হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। তবে পণ্য আনা নেয় এখনও শুধু সড়ক পথেই আটকে আছে সংশ্লিষ্টরা। অথচ নৌপথ ও রেলপথ ব্যবহার তুলনামূলক নিরাপদ ও পরিবেশ বান্ধব। তথ্য বলছে, চট্টগ্রাম বন্দর থেকে মাত্র 1 পণ্য নৌপথে ও 2 পণ্য রেলপথে পরিবহন করা হচ্ছে। বাকি 97% পণ্যই সড়ক পথে আনা নেয়া করা হয়। বিশ্লেষকরা বলছেন, পণ্য সরবরাহে সড়ক পথের পাশাপাশি নৌপথ ও রেলপথকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের অবশ্যই নৌপথের প্রতি গুরুত্ব দিতে হবে এবং 3R কানেক্টিভিটি যদি থাকে তাহলে বন্দর একটা স্মার্ট বন্দর হবে এবং রাস্তার উপরে হয়তো জ্যাম হবে না, পরিবেশ বান্ধব হবে এবং ব্যয় সাশ্রয়ী হবে। আগামী 10 বছরে বন্দরে কার্গো চাহিদা বাড়বে, ফলে অভ্যন্তরীণ নৌ পরিবহন ও রেলপথে পণ্য আনা নেয়ায় নজর দেওয়া হবে বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন যদি আমরা এটা ভবিষ্যতে সাস্টেনেবল করতে চাই তাহলে রোডের উপর আমাদের 70%, রেলের উপর হলো 20% এবং হলো ইনল্যান্ড ওয়াটারে 10%। এই ধরনের একটা প্রপোর্শনে আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। নৌ ও রেলপথে 3% থেকে বাড়িয়ে 30% পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সড়কপথ প্রশস্ত করে 5 লেনে উন্নীত করতে বিশ্বব্যাংক ও এডিবি সহযোগিতা দেবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ক্রিকেট। বিদ্রোহী ক্লাবগুলো ছাড়াই শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। প্রথম দিনে 5 ম্যাচের মধ্যে 3টি ম্যাচই মাঠে গড়ায়নি। রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। তবে শেরেবাংলায় বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিওএইচএস এর খেলা অনুষ্ঠিত হলেও অনুষ্ঠিত হয়নি বারিধারা পার্টেক্স, ঢাকা ইউনাইটেড, গাজী টায়ার্স ও কলাবাগান ও আম্বার স্পোর্টিং এর মধ্যকার ম্যাচ। বারিধারার বিপক্ষে মাঠে আসেনি পার্টেক্সের খেলোয়াড়রা, একইভাবে জয় পেয়েছে ঢাকা ইউনাইটেড। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে খেলতে আসেনি দুই ক্লাবের কেউই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন রকম চক্রান্ত ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সকালে রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি এও বলেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমানকে এমন সংবর্ধনা দেয়া হবে যা অতীতে কোনো নেতাকে দেয়া হয়নি। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে যে উদ্দীপনা এবং উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে রাজনৈতিক দল এবং আমলাতান্ত্রিকতা। এরা জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয় নাই। তিনি জানান, দুদক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশন প্রায় 100% সম্মতি দিয়েছে। আর সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না। তাহলে অসম্পূর্ণ থেকে যায় সংস্কার। এই সরকার আর যে কয়দিন আছে তার ভিতরে ওনারা কি শেষ করে যাবেন সেইটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা দেখতে চাইব নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা কেমন করে এই সমস্ত সংস্কার প্রস্তাব তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে স্থান দেন। আমরা দেখতে চাইব নতুন নবনির্বাচিত সরকার কিভাবে এই সংস্কার ধারাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র সংস্কার, আরো দুটো ছিল বিচার এবং নির্বাচন, কিন্তু রাষ্ট্র সংস্কার এটাতে সবাই পুরো জাতি একমত। কিন্তু আমরা যেটা উপলব্ধি করতে চাই নাই বা চাইলেও হয়তো বা খুব সাহস করে করি নাই, করতে চাচ্ছি না এখনো, সেটা হলো যে সংস্কারের রেজিস্ট্যান্স ফোর্স কারা। প্রতিবন্ধক আমাদের মধ্যেই আছে, তবে সবচেয়ে বড় প্রতিবন্ধক যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, এবং তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত শান্তিরক্ষী 6 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। আইএসপিআর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় আনুমানিক বিকেল 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় এই ঘটনা ঘটে। আহত 8 জনকে শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের আপামর জনতা। সকালে রংপুর টাউন হল বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেছেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেছে স্থানীয়রা। এ সময় নিরাপত্তা পালন, দোয়া এবং আলোচনার সভার আয়োজন করা হয়। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিনের শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে বিভিন্ন স্তরের মানুষ। এছাড়া রাজশাহী, মুন্সিগঞ্জ, পাবনা, মেহেরপুর এবং মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বরিশালের শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিতে যাওয়া মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন এবং তার অনুসারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। বরিশাল সদর আসনের দলের প্রার্থী মুজিবুর রহমান সরওয়ারের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নাসরিন। তিনি বলেন, শহীদ বেদিতে ফুল দিয়ে বের হবার সময় মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে হামলায় কয়েক নারী সহ 10 নেতাকর্মী আহত হন। তবে হামলার বিষয়টি অস্বীকার করেন সরওয়ার অনুসারীরা। তারা বলেন, ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 54তম শাহাদাত বার্ষিকী আজ। দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে 1971 সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন তিনি। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা তীরবর্তী রেহাইচরের শাহাদত স্থলে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়।
সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়া পাড়ার পরিবারে চলছে শোকের মাতম। মাসুদের একমাত্র আদরের কন্যা ৮ বছরের মাগফিরাতুল মাওয়া আমিনা স্তব্ধ হয়ে গেছে। প্রায় ১৮ বছর ধরে মাসুদ রানা চাকরি করছেন সেনাবাহিনীতে। মাত্র ১ মাস ৭ দিন আগে সুদানে গিয়েছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে। সেখানে শনিবার সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় নিহত হন মাসুদ রানা সহ ৬ বাংলাদেশি সেনা সদস্য। নির্বাচনী আচরণবিধি মেনে দেশের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং অলিগলিতে চলছে এই অভিযান। রাস্তার লাইট পোস্ট, দেয়াল এবং বিলবোর্ড থেকে পোস্টার খুলে নিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা। এদিকে সাইনবোর্ড, ব্যানার সরানোর নির্দেশনার ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনেক এলাকাতে নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন দেখা যাচ্ছে। দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে অপসারণ করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পাগলা নৌ পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে সদরঘাট থেকে ভোলাগামী বোগদাদিয়া ১৩ লঞ্চটি বুড়িগঙ্গার ফতুল্লা অংশে পৌঁছলে একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়, তবে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। পরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ২ দফায় তাদেরকে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ১০ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। জুলাই চেতনা লালন এবং ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। দুপুরে আশুলিয়ার ডান্ডাবর এলাকায় জেলা যুবদল আয়োজিত অভিভাবক শিক্ষার্থীদের প্রীতি সম্মেলনীতে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খানের সভাপতিত্বে সম্মেলনে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এমনভাবে পড়াশোনা করছি যে আমাদের প্রচুর গ্র্যাজুয়েট। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদ বলেছেন, অতীতে অনেক বিচারপতি দুঃশাসনের অংশীদার হয়েছেন। তাদের এই নৈতিক বিচ্যুতিও জুলাই অগাস্ট আন্দোলনের অন্যতম কারণ ছিল। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম দেশের জেলা আদালতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে সমাপনী ও বিদায় ভাষণে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগের সাথে সম্পৃক্তদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ দেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকদের পদোন্নতি ব্যাচ ভিত্তিক না হয়ে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে হওয়া জরুরি, তাতে সঠিক মূল্যায়ন হবে। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম এই বিচারপতি। বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতিও জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক বলে আমি মনে করি। ওসমান হাদিকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে পলাতক শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সব ষড়যন্ত্র ভেদ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে দলটির নেতারা বলেন, ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে বিভাজনের চেষ্টা করছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনায় দলের নীতি নির্ধারকরা বুদ্ধিজীবী দিবসের নানা দিক তুলে ধরে বলেন, ৭১-এর চিহ্নিত শক্তি এবং পুরনো শক্তি মিলে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধের একক দাবিদার হিসেবে, চেতনার দাবিদার হিসেবে রাজনৈতিক চেতনার ব্যবসা করেছে, তারা সিস্টেমেটিক বুদ্ধিভিত্তিক কিলিংটা পরিচালনা করেছে, যাতে করে জাতি ক্রমান্বয়ে মেধাহীন হয়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে হত্যার চেষ্টা করছে, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তাদেরকে আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, আসবে, যাবে, কিন্তু এই ধরনের
কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। হাদিকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশে নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। আজকে সমস্ত চক্রান্তকে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়, আমরা তাদেরকে চিনি। অসংখ্য নাম সেখানে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অন্য এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, পলাতক পরাজিত শক্তি হাদির উপর আক্রমণ করে চক্রান্ত অব্যাহত রেখেছে। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন বক্তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দাবি করেছেন, 1971 সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গোলাম পারওয়ার বলেন, বামপন্থী ও কলকাতা কেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থীরা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে আসছেন। তবে ইতিহাসের নানা তথ্য ও সত্য সামনে আসায় প্রমাণ হয়েছে এই হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করে। যে আগ্রহ ও উদ্দীপনা নিয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এমনকি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে প্রধান বাধা রাজনৈতিক দল ও আমলাতন্ত্র। এই দুই পক্ষ জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি। আর উপদেষ্টা সাখাওয়াত হোসেন বললেন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র দিয়ে সংস্কার সম্ভব নয়। সেলিম মালিকের রিপোর্ট। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে সংস্কার কমিশন এবং পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে সরকার, এমন প্রশ্ন ঘুরপাক খায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশার কথা জানান বিশিষ্টজনরা। সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে, তারা মনে করছে এটার দরকার নেই। কেন? এটার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। আমরা আইনটা যাতে করতে সরকারের কোনো সমস্যা না হয় সেজন্য আইনের একটা খসড়াও তৈরি করে দিয়েছিলাম, সেটা আর হলো পরিত্যাগ করেছেন। আমি বলবো আমি সন্তুষ্ট নই। আমি মনে করি আমাদের যে সুবর্ণ সুযোগ ছিল সেই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি নাই। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা যে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা তাদের প্রতি যাতে বিশ্বাসঘাতকতা না হয় আমাদের কার্যক্রমের মাধ্যমে, সে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। তাদের মতে আমলাতন্ত্র ও রাজনৈতিক দলগুলো সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো, সেটা হচ্ছে যে যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। যদি নাগরিকরা সর্বদা সচেতনভাবে অংশীজনরা না থাকে তাহলে অসম্পূর্ণ থেকে যায় সংস্কার। অনেক সময় এটা হারিয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে কুক্ষিগত করে ফেলতে পারে। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শুধু আমলাতন্ত্র নয়, সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে রাজনীতিবিদ এবং নাগরিক সমাজকে। আমাদের এখানে যে সিভিল সোসাইটি, যে ব্রোকেন সিভিল সোসাইটি, এটাকে আপনারাই এই
নাগরিক প্ল্যাটফর্ম থেকে ধরে নিয়ে আসতে পারবেন। এবং আমি মনে করি দিস ইজ দ্য টাইম ওয়েন সিভিল সোসাইটি হ্যাজ টু বি ভেরি স্ট্রং, সিভিল সোসাইটি হ্যাজ টু বি দেয়ার। দেশকে এগিয়ে নিতে হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সদিচ্ছায় সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তাগাদা আলোচক দেন। নট ইন এক্সিস্টেন্স, ইন ফিউচার আমাদেরকে সম্ভবত এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে 1008 কোটি টাকা আত্মসাৎ করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 38 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, সামেক গ্রুপের আজিজ খান সহ তার পরিবারের নামে 710 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। তবে আজিজ খানের সম্পদ বিবরণী যাচাই করে কোনো ধরনের স্থাবর সম্পদ খুঁজে পায়নি দুদক। এছাড়া বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সামাদুল হকের বিরুদ্ধে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 সেনা সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি এই হামলাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে নিহত শান্তিরক্ষী সদস্যদের পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা সদস্যদের ওপর হামলা অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এছাড়াও শান্তিরক্ষা সদস্য ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে অনুরোধ করেছেন তিনি। প্রথম বিভাগ লিগের উদ্বোধনী দিনেই দেখা গেল ওয়াকওভারের ছড়াছড়ি। ঢাকা মহানগর ক্রিকেট কমিটি এই লিগের আগে সবাইকে নিয়ে খেলার যে আশার কথা শুনিয়েছিল তা সব ভেস্তে গেছে আসরের প্রথম দিনেই। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিউএইচএসের খেলাটি শুধু হতে পেরেছে। প্রতিদ্বন্দ্বী দল না আসায় ওয়াকওভার পেয়েছে 3টি ম্যাচ। এক ম্যাচে তো 2 দলের কেউই মাঠে আসেনি। নতুন নিয়ম অনুযায়ী 4টি দলের অবনমন হবে বলে নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান। মমিনুর রিপনের রিপোর্ট। প্রথম বিভাগ লিগ নিয়ে এত হইচই এর আগে কখনো হয়নি। টুর্নামেন্ট যে অনিশ্চয়তাকে সঙ্গে নিয়ে শুরু হবে সে আশঙ্কা ছিলই। শুরুর দিনেই 3 ওয়াকওভারে এ লিগ জন্ম দিয়েছে নতুন বিতর্কের। 20 প্রতিযোগী ক্লাবের 8টি না খেলার হুমকি মাথায় নিয়ে টুর্নামেন্ট শুরুর দিন সিসিডিএম দেখল এমন দুর্দশা। যদিও মিরপুর স্টেডিয়ামে অনেকটা আড়ম্বরেই উদ্বোধন হয়েছিল আসরের। এই ভেন্যুতে বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিউএইচএসের খেলা হলেও মাঠে গড়ায়নি বাকি 4 ম্যাচ। গাজী টায়ার্স ক্রিকেটার একাডেমি ও পার্টেক্স মাঠে না আসায় ওয়াকওভারে জয়ী হয়েছে ঢাকা ইউনাইটেড ও বারিধারা ড্যাজলার্স। ইলেকশনের জায়গায় ইলেকশন, আমরা খেলার পক্ষে। এখন আমরা লিগ হবে খেলবো। এখন যদি আনসার্টেন অবস্থায় বিভিন্ন মহল থেকে আমরা প্রেসার পাই যে না খেলার দরকার নাই, এরা খেলবে না তো খেলে লাভ কি, সেই হিসাবে আমরা আসলে অবজার্ভ করতেছি। আমরাও অবজার্ভ করতেছি যে আসলে কি হয়। আমরা ফুল লিগ হবে, আমরা যে কোনো সময় যেই থাকুক বিসিবিতে, হ্যাঁ, এইখানে বোর্ডে কি ইলেকশনে কি হলো না হলো সেটা মানে পার্টেক্সের কোনো ব্যাপার না। বিকেএসপির 4 নম্বর মাঠে কলাবাগান ও আম্বার স্পোর্টসের ম্যাচে মাঠে আসেনি 2 দলের কেউই। পার্টেক্স, গাজী টায়ার্স, কলাবাগান ও আম্বার এই 4টি ক্লাব সিসিডিএম এর নতুন নিয়মে তাই নেমে যাচ্ছে দ্বিতীয় বিভাগে, যা ভবিষ্যতে তৈরি করতে পারে আইনি জটিলতা। এখন বাইলজ অনুযায়ী যে টিম মাঠে আসবে না, প্লেয়ার লিস্ট জমা দিবে না, সেই নেক্সট লিগে বাইলজ অনুযায়ী সেকেন্ড ডিভিশনে নেমে যাবে, পরের ডিভিশনে নেমে যাবে। এটা হলো লজিক। আইনগত জটিলতা বলতে এটা তো একদম প্লেইং কন্ডিশনের বাইলজে আছে। ভবিষ্যতে করবো কি করবো না এটা তো আমি বলতে পারি না, কিন্তু এটা অ্যাপ্রুভ বাইলজ ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী সোমবারও আছে 5টি ম্যাচ, সেখানেও দেখা যেতে পারে এমন ওয়াকওভারের ছড়াছড়ি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। সোমবার থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিএসজে এর ব্যবস্থাপনায় রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এই স্পোর্টসের সহযোগিতায় কো স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি, একমি ও নাবিল গ্রুপ। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, দলটির হেড অফ অপারেশনস তাজভিরুল ইসলাম ও বিসিবি মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মুকসেদুল কামাল সহ অন্যরা। দেশের 32টি সংবাদ মাধ্যম অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। সংবাদ সম্মেলন শেষে দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। পরে টুর্নামেন্টের ড্র ও গ্রুপিং অনুষ্ঠিত হয়। ই গ্রুপে খেলবে দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভি। 19 ডিসেম্বর শিরোপা লড়াই দিয়ে শেষ হবে এবারের আসর।